আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নিউটনের ফার্স্ট ল আর সেকেন্ড ল এর যে অ্যাপ্লিকেশান, সেই অ্যাপ্লিকেশানের কিছু এক্সাম্পল আমি বোর্ডে লিখে রেখেছি। এগুলোকে আমি ধরে ধরে সলভ করার চেষ্টা করছি, তোমরাও খাতা পেন বের করে নাও। চলো আস্তে আস্তে শুরু করা যাক। সবার প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে উলম্ব কপিকল, মানে একটা কপিকলের মাধ্যমে তিনটে বস্তু, এদের উলম্ব তলে বস্তুর গতি, অর্থাৎ এক্ষেত্রে বস্তুর গতির জন্য অভিকর্ষ বলের প্রভাব থাকবে। ওকে, সেই সঙ্গে সঙ্গে সুতোর টানও থাকবে। প্রশ্নে শুরুতেই বলেছে প্রতিটি ব্লকের ত্বরণ নির্ণয় করতে হবে এবং সুতোর টান নির্ণয় করতে হবে। তাহলে প্রতিটি ব্লকের ত্বরণ নির্ণয় করব। তাহলে আমরা ফ্রি বডি ডায়াগ্রামের সাহায্যে অঙ্কগুলোকে করার চেষ্টা করছি। ফ্রি বডি ডায়াগ্রামটা হয়ে গেলে কিছু শর্ট ট্রিক আছে, সেগুলো পরে শেখাবো। তাহলে এখন ফ্রি বডি ডায়াগ্রামটা করার চেষ্টা করো। দেখতেই পাচ্ছ যে যেহেতু সুতোটা অপ্রসার্য, সুতরাং এখানে প্রতিটি ব্লকের গতীয় অবস্থা একরকম হবে, অর্থাৎ এর যা ত্বরণ হবে এরও ত্বরণ একই হবে, এরও ত্বরণ একই হবে। অভিমুখটা আলাদা হতে পারে, কারণ এরা যদি নিচের দিকে নামে এ ওপরের দিকে উঠবে, সেটা আলাদা বিষয়। তাদের মানটা কিন্তু একই থাকবে। তাহলে ফ্রি বডি ডায়াগ্রামটা টানো। 1 কেজি ভরের বস্তুর জন্য তার ওজন কাজ করবে কত না mg, মানে 1g। এখানে সুতোর টান কাজ করবে কোন দিকে না ওপরের দিকে। আমি এখানে T1 সুতোর টান, এ ত্বরণ নিচের দিকে নামছে, এদিকে ভর বেশি তাই ত্বরণটাকে নিচের দিকে ধরে নিয়েছি। তাহলে এক্ষেত্রেও ত্বরণটা নিচের দিকে এ হবে। তাহলে এখানে এর ওজন কাজ করবে একটা 2g আর একটা টান কাজ করবে T1। টান হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়াজনিত বল। এখানে টানটা ধরে নাও T2, তাহলে এখানেও টানটা কাজ করবে T2। টান সবসময় সুতো বরাবর যে পয়েন্টে আমরা টান হিসেব করতে চাইছি, তাহলে সেই বস্তু থেকে সুতো বরাবর সবসময় বহির্মুখী হবে। টানের অভিমুখটা খেয়াল করবে। টান ক্রিয়া প্রতিক্রিয়া দুদিকেই থাকবে, কিন্তু কোন টানটা গতির সমীকরণে কাজে লাগবে সেটা যেটা বস্তুর ওপর ক্রিয়াশীল। বস্তু অন্য বস্তুকে কোন দিকে টান দিচ্ছে তার গতির সমীকরণে সেই টানটা লাগবে না। তাহলে ইকুয়েশন আর মোশনগুলো সেট করলেই আমরা বুঝতে পারবো। তাহলে এর ওজন কাজ করছে কত না 2g। তাহলে এর ত্বরণটা কাজ করছে কোন দিকে না ওপরের দিকে। হলো? তাহলে এখন 2 কেজি বস্তুর গতির সমীকরণটা লিখি। তাহলে 2 কেজি বস্তুর, এই 2 কেজি বস্তুর গতির সমীকরণ, এটা ধরো এ বস্তু, এটা বি বস্তু, এটা হচ্ছে সি বস্তু। তাহলে এ বস্তুর গতির সমীকরণটা কি হবে এ বস্তুর ক্ষেত্রে? দ্বিতীয় গতিসূত্র বলেছে নেট ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে ত্বরণটা উপরের দিকে, তার মানে নিশ্চয়ই টানটা বড় হবে। তার মানে T2 মাইনাস 2g ইকুয়ালস টু 2a। এটার ক্ষেত্রে ইকুয়েশনটা কি হবে বি বস্তুর ক্ষেত্রে? বি বস্তুর ক্ষেত্রে দুটো বল কাজ করছে নিচের দিকে। এর ফ্রি বডি ডায়াগ্রাম মানে কোন বলগুলো থাকবে? এই বলগুলো থাকবে, এই T1টা নয়, যেটা নিচের দিকে কাজ করছে। বি বস্তুর ক্ষেত্রে হবে T1 প্লাস 2g, T1 প্লাস 2g সমান 2a। আর সি বস্তুর ক্ষেত্রে কি হচ্ছে g মাইনাস T1 সমান a। যদি আমরা যোগ করে দিই, যোগ করলে কি হবে? যদি তিনটাকে যোগ করে দাও, যদি আমরা যোগ করে দিই, তাহলে এখানে এটা, হ্যাঁ মিস্টেক করেছি, মাইনাস টি, এটা একটা মাইনাস, নিচের দিকে বলটাকে লিখে ছেড়ে দিয়েছিলাম, বিপরীত দিকে কাজ করেছি T2। তাহলে T2 ইকুয়ালস টু 2a। এবার যোগ কর, তাহলে T2 কাটলো, T1 কাটলো, 2g কাটলো।
তাহলে আমার হলো কি না, পড়ে আছে এদিকে জি আর এদিকে পড়ে আছে কত 5 তাহলে জি ইকুয়ালস টু 5 और এ ইকুয়ালস টু g/5। যদি 10 বসিয়ে দিই তার মানে হলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এই যে ত্বরণ, এটা প্রতিটি ব্লকের ত্বরণ, তাহলে প্রতিটি ব্লকের ত্বরণ হয়ে গেল কত না 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো। এবার যদি আমরা সুতোর টান বের করি, তাহলে বি আর সি ব্লকের মধ্যে সুতোর টান T1 আর এ আর বি ব্লকের মধ্যে সুতোর টান হচ্ছে কত না T2। তাহলে এই সুতোর টানটা বের করব কোন সমীকরণ থেকে? এই সমীকরণ থেকে বের করে নিতে পারি। তাহলে আমার T1 সমান জি মাইনাস এ। T1 সমান কত? জি মাইনাস এ। জি এর মান যদি 10 বসাই তাহলে 8 নিউটন হলো। এইবার যদি T2-র মান বসাও, যদি T2-র মান বসাও তাহলে T2-র মান তাহলে এই সমীকরণ থেকে আমরা করতে পারি, এটাও করতে পারি, এটাও করতে পারি। এটা ছোট সমীকরণ, তাহলে T2 হয়ে যাচ্ছে কত না 2G প্লাস 2A। 2Gর জন্য 20, 10 দুগুণে 20 প্লাস 2 2 4, 4 নিউটন মানে 24 নিউটন। তার মানে যদি এরকম একটা কপিকলের মাধ্যমে, এই কপিকলটা হচ্ছে কি না এটা একটা স্থির আছে, কপিকলেরও মোশন হবে, সেগুলো আমরা আস্তে আস্তে শিখব। এখানে একটা কপিকল একটা সুতোর সাহায্যে বাঁধা আছে। তাহলে এক্ষেত্রে এরকম একটা সংস্থা, ডান দিকে দুটো ব্লক 1 কেজি 2 কেজি আর এদিকে 1 কেজি বলছে, এরকম সংস্থা যদি ওকে আমরা ফ্রিলি ছেড়ে দিই, কপিকলটার মাধ্যমে যদি ছেড়ে দিই, কপিকলটা ঘর্ষণহীন এবং সুতোগুলো ভরহীন অপসার্য এই অবস্থায়, তাহলে প্রতিটা ব্লকের ত্বরণের মান একই হবে। এবং ফ্রি বডি ডায়াগ্রামটা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই, সেখান থেকে আমরা ত্বরণের মানটা বের করলাম। ত্বরণের মানটা বের করে এই বি এবং সি ব্লকের মধ্যে যে ছোট্ট সুতোটা আছে সেখানে টানের মান 8 নিউটন, আর এই এ ব্লক এবং বি ব্লকের মধ্যে এই যে সুতোটা আছে সেখানে টানের মান হচ্ছে 24 নিউটন। যদি তোমাকে কেউ প্রশ্ন করতো যে কপিকলটা যে সুতোতে বাঁধা আছে ওখানে সুতোর টান কত হবে, তাহলে এখানে কত হবে 2T2। তার মানে এটা কত হয়ে যাবে, T2-র মান 24, তার মানে এটা হয়ে যাবে 48। এটা কত হয়ে যাবে না 48 নিউটন। যদি জানতে চাইতো তাহলে এই সুতোর টান বের করলাম, এই সুতোটার পুরোটার টান একই হবে সেটা বের করলাম, এবং এই সুতোর টান বের করলাম এবং পুরো সিস্টেমের ত্বরণ বের করলাম। আর কপিকলের কোনো ত্বরণ থাকবে না, কারণ কপিকলটা ওই জায়গাতেই স্থির আছে। ওকে, চলো নেক্সট প্রবলেম। তারপরে 2 নম্বর প্রবলেমটা আঁকা আছে, দেখো 2 নম্বর প্রবলেমটা বলছে একটা মসৃণ নততলের ওপর 4 কেজি বস্তু এবং 1 কেজি বস্তু দুটো আছে। নততলের নতিকোণ হচ্ছে কত না 30 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমাকে বের করতে বলেছে প্রতিটি ব্লকের ত্বরণ এবং সুতোর টান, প্রতিটি ব্লকের ত্বরণ এবং সুতোর টান। তাহলে এটাকে একটু বড় করে ছবিটা আঁকছি এবং ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করছি। তোমরাও খাতা পেন নাও, দেখলে হবে না, দরকার হলে তোমরা একটু পজ করে নিজেরা করার চেষ্টা করো, একটু পজ করে নিজেরা করার চেষ্টা করো, তারপর আমার সঙ্গে মিলিয়ে নাও। তাহলে আচ্ছা, তাহলে 1 কেজি বস্তু, তাহলে এখানে তার ওজন কাজ করবে কত না 1G মানে mg। আচ্ছা, এদিকে সুতোর টান কাজ করবে T, এখানে সুতোর টান কাজ করবে T। ওজনের দুটো উপাংশ এখানে করেছিলাম 4G cos 30 ডিগ্রি, এদিকে লম্ব প্রতিক্রিয়া n, এইদিকে থাকছে 4G sin 30 ডিগ্রি। ওকে, দেখো যদি এটাকে আমরা একটু এই সুতোটাকে সোজা করে দিই, অ্যাকচুয়ালি ত্বরণের মান নির্ণয় করার সময় পুরো যেহেতু এর ত্বরণ এবং এর ত্বরণের মান একই, যদি ধরলাম এই ওপরের দিকে ওঠে,
যেদিকে খুশি ধরতে পারো, এটা নিয়ে কোনো চাপ নেই। যদি তোমার ধরে নেওয়া দিকটা ঠিক হয় তাহলে সেখানে পজিটিভ ভ্যালু আসবে, নাহলে সেটা নেগেটিভ আসবে। যদি আমি ধরে নিলাম এদিকের মানটা একটু বেশি হবে ক্যালকুলেশন করে, তাই তো এটা নিচের দিকে নামবে, এটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে। যদি এটাকে একটা সোজা করে ভাবতাম, দেখো কীভাবে ভাবছি, ত্বরণের মান নির্ণয় করার জন্য ফ্রি বডির বিশেষ দরকার নেই, অন্য কিছু করতে গেলে তখন ফ্রি বডি লাগবে। তাহলে ধরো এর এই দিকে ক্রিয়াশীল বলের মান হচ্ছে এটা, আর এদিকে ক্রিয়াশীল বলের মান হচ্ছে 4g sin 30, তার মানে 4g এবং sin 30 মানে হচ্ছে আমার হাফ। তার মানে কত কাজ করছে? 2g বল কাজ করছে। কত বল কাজ করছে? 2g বল কাজ করছে। তাহলে এই এদিকে কাজ করেছে 2g বল, আর এই দিকে কাজ করছে g। তাহলে আমার এখন নেট ফোর্সের মান কত হবে? এদিকে কাজ করছে 2g আর এদিকে কাজ করছে g। আর সংস্থার মোট ভরের মান কত? এখানে হচ্ছে 4 কেজি, এখানে হচ্ছে 1 কেজি, এইটা। তাহলে নেট ফোর্স হয়ে যাবে কোনটা? g। তাহলে সিস্টেমটার অ্যাক্সিলারেশান এই দিকটা হবে, তাহলে a সমান হলো আমার এফ নেট বাই এম, টোটাল এম অ্যাকচুয়ালি। তাহলে টোটাল এমটা কত? তাহলে এফ নেট মানে হচ্ছে আমার 2g মাইনাস জি, আর টোটাল এম হচ্ছে 4 + 1, 4 + 1, তার মানে g বাই 5, মানে জি এর মান 10 বসিয়ে দিলে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার হলো। তাহলে সিস্টেমের অ্যাক্সেলারেশনটা পেয়ে গেলাম। যদি আমাকে টান বের করতে বলে, টান, তাহলে আমি এই ইকুয়েশন থেকে এইবার ফ্রি বডি ডায়াগ্রামটা কাজে লাগাচ্ছি। তাহলে সুতোর টান যদি বের করতে হয়, তাহলে 1 কেজি বস্তুর ক্ষেত্রে আমরা, এটাতে 1 কেজি বস্তু ছিল নাকি, তাহলে 1 কেজি বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে পারি 1 কেজি বস্তুর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি না, টি মাইনাস জি সমান এ। তাহলে টি ইকালস টু জি প্লাস এ, তার মানে 10 × 2 = 12 নিউটন। তার মানে এইরকম একটা নততলের উপর একটা কপিকলের সাহায্যে যদি দুটো বস্তু, একটার ভর 4 কেজি এবং একটার ভর যদি কত, একটার ভর 4 কেজি আর একটার ভর 1 কেজি, যদি মসৃণ নততল হয় এবং কপিকল মসৃণ হয়, ভরহীন অপ্রসার্য যদি সুতো হয়, তাহলে সেটাকে আমরা এক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রাম লাগিয়ে তুমি করতে পারো। কী বলছি বুঝতে পেরেছো তো? বাট এটাকে আমি একটু ট্রিক লাগালাম, তাহলে সেক্ষেত্রে আমাকে ইন্ডিভিজুয়াল ফ্রি বডি ডায়াগ্রামটা লাগাতে হলো না, ওটাকে জাস্ট স্ট্রেচ করে নিয়ে একটা সংস্থার মতো করেছি। তাহলে এদিকে বাইরের দিকে ক্রিয়াশীল বলের মান জি, আর এদিকে হচ্ছে আমার 2g। তাহলে নেট ফোর্স হলো কত না জি, আর টোটাল সিস্টেমটা দুটোই একই অ্যাক্সেলারেশন নিয়ে যাবে, যেহেতু ভরহীন অপ্রসার্য সুতো, তার দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হচ্ছে না, পুরো দুটো বস্তুই একটা সংস্থার মতো আচরণ করবে। ওকে। সুতরাং তাহলে আমার ত্বরণের মান আমি পেয়ে গেলাম। তাহলে সেই ত্বরণ থেকে আমি এখানেও বসাতে পারতাম, এখানেও বসাতে পারতাম, এখানে ছোট হবে মানটা, এখানেও একই ছোট হবে। সুতরাং আমি সূত্রটা আমি পেয়ে গেলাম কত না 12 নিউটন। ক্লিয়ার? তাহলে এবার 3 দাগের প্রবলেমটা যাব। তিনের দাগের বলছে একটা প্ল্যাটফর্মের ওপর একজন লোক, যার ভর 50 কেজি, সে দাঁড়িয়ে আছে একটা প্ল্যাটফর্মের ওপর, দাঁড়িয়ে আছে। দুবার সে 25 কেজি বস্তুকে তুলতে চাইছে, এইভাবে দাঁড়িয়ে আছে, 25 কেজি বস্তুকে সে টেনে ওপরে তুলতে চাইছে, মানে খুব স্লোলি তুলবে। ত্বরণ নিয়ে তুললে তো আগেই ভেঙে যাবে। আমি চেষ্টা করব সে খুব স্লোলি ওপর দিকে তোলার চেষ্টা করছে, মানে অ্যাক্সেলারেশনটাকে যাতে সে খুব কম রাখে আর কি। এদিকে 25, এইটা। তাহলে এটার উপর টান কাজ করছে কোন দিকে? ওপরের দিকে। এই বিন্দুতে টান কাজ করছে কোন দিকে? নিচের দিকে। লোকটার ওজন কাজ করছে কত? মেঝের ওপর না 50g। তাহলে লোকটার উপর যে প্রতিক্রিয়া বল N, সেটা আমাকে একবার বের করতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে একটু সে ট্রিক লাগিয়েছে, মানে কপিকলের সাহায্যে তুলতে চাইছে।
একটু স্মার্টলি কাজ করার চেষ্টা করছি। এবার সে একটু স্মার্টলি কাজ করার চেষ্টা করছে। সুতরাং এই যে পাটাতনটা, মেঝে সর্বোচ্চ কত বল সহ্য করতে পারে? না, মেঝে সর্বোচ্চ সর্বোচ্চ 700 নিউটন বল সহ্য করতে পারে। 700 নিউটন, তার বেশি হলেই সে ভেঙে যাবে। মেঝেটা সহ্য করতে পারে, কন্ডিশন, এটা তোমাকে কন্ডিশন দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে কত বল মেঝেকে দিচ্ছে সেটাকে দেখি। এক্ষেত্রে যদি এদিকে ক্রিয়াশীল বল এদিকে হবে 25G, এদিকে টান টি, এক্ষেত্রে টান টি, এই লোকটার উপর যে টানটা কাজ করছে সেটা একটু ভালো করে খেয়াল করে। লোকটার উপর টান কাজ করছে ওপরের দিকে, লোকটার ওজন কাজ করছে 50G নিচের দিকে, আর লোকটার ওপর আরেকটা লম্ব প্রতিক্রিয়া বল কাজ করছে N1। প্রথম ক্ষেত্রে লম্ব বলের মান N1 এবং দ্বিতীয় ক্ষেত্রে লম্ব বলের মান N2। ওকে, তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে প্রথম ক্ষেত্রে তাহলে এখানে খুব স্লোলি তুলছে, কারণ সে আগে থেকেই জানে ভাই ভেঙে যাবে। তাহলে সে নিশ্চয়ই ত্বরণ নিয়ে তুলবে না, খুব স্লো মোশনে তুলবে, মানে একটা সমবেগে তোলার চেষ্টা করবে। সে তো জানে যে আমি যদি খুব স্পিডে তুলি তাহলে তো ভেঙে যাবে, তখন তাকে এক্সট্রা ফোর্স ত্বরণের জন্য এক্সট্রা বল দিতে হবে। সে খুব কম বল প্রয়োগ করে তোলার চেষ্টা করবে, কারণ তাকে বলে দেওয়া আছে 700 নিউটনের বেশি সে বল সহ্য করতে পারবে না। বেশি পাকামো করলেই সে ওখান থেকে ভেঙে পড়ে যাবে। ওকে, তাহলে যদি খুব স্লোলি তোলে তাহলে আমরা বলতে পারি বিপরীতমুখী বলগুলো সমান। তাহলে প্রথম ক্ষেত্রে এখানে যে টান, তাহলে এখানে টানটা কত হচ্ছে? বিপরীতমুখী বলগুলো পরস্পর সমান, তাহলে হবে টান হবে 25G। এখানে টানটা কত? 25G। তাহলে যদি এই লোকটার ক্ষেত্রে তুমি ফ্রি বডি ডায়াগ্রামটা দেখো, তাহলে লোকটার উপর দুটো বল কাজ করছে। এক, এই যে ফ্রি বডি ডায়াগ্রাম, লোকটার ক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রাম কোনটা নিয়ে? এইটা হচ্ছে লোকটার ফ্রি বডি ডায়াগ্রাম। যেখানে নিচের দিকে বল কাজ করছে কোনটা? না সুতোর টান এবং 50G, ওপর দিকে লম্ব প্রতিক্রিয়া। তাহলে প্রথম ক্ষেত্রে আমার কাজ করছে বিপরীতমুখী বলগুলো পরস্পর সমান, তার মানে 25G প্লাস 50G মানে 75G মানে 750 নিউটন। আমার ডেডলাইন ক্রস করে গেছে, কীরকম ডেডলাইন ক্রস করে গেছে নিশ্চয়ই বুঝতে পারছো। আমার 700 নিউটন সর্বোচ্চ সহ্য করতে পারতো, কিন্তু এখন হয়ে গেছে কত? না, এখন হয়ে গেছে 750 নিউটন। সুতরাং এইভাবে সে যদি ডাইরেক্ট তোলে তাহলে কিন্তু এটা ভেঙে যাবে, তাহলে এই পথ অবলম্বন করা যাবে না। দেখি কপিকলকে আমরা কাজে লাগিয়ে আমাদের কাজের সুবিধে করে, তো কোনো ভারী জিনিসকে উপরে তোলার জন্য সুবিধে করে, কম বল প্রয়োগ করে আমরা তুলতে পারি, একাধিক কপিকল ব্যবহার করতে পারি, সেসব নিউমেরিক্যাল আমরা করব। আগে এটা দেখি যে এই কন্ডিশনে করলে তোলা সম্ভব হবে কিনা। এক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রাম লোকটার ক্ষেত্রে কোনটা? না এইটা হচ্ছে লোকটার ক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রাম। সেখানে কি না টান, লোকটার উপর টান কাজ করছে কোন দিকে? উপরের দিকে। লোকটা কোন দিকে টান দিচ্ছে সেটা গুরুত্বপূর্ণ না, এই কপিকলটা হওয়ার জন্য এই টানের অভিমুখ যেটা লোকটার উপর ডাইরেক্ট নিচের দিকে ছিল তার অভিমুখটা জাস্ট চেঞ্জ হয়ে গেল। কপিকল তার ফোর্সের ডাইরেকশনটাকে এইভাবে চেঞ্জ করতে পারে, এটাই হচ্ছে কপিকলের মজা। তার এক্ষেত্রে দেখো কপিকল কী করলো, লোকটার উপর ক্রিয়াশীল বল মানে টান কাজ করছে উপরের দিকে, লম্ব প্রতিক্রিয়া কাজ করছে উপরের দিকে। তাহলে মেঝের উপরতে বল দিচ্ছে কোনটা? N2। এখানে মেঝের উপর বল দিচ্ছে কোনটা? N1। তবেই তো সে N1টা ফিরে পাচ্ছে। N1টা কি? লম্ব প্রতিক্রিয়া বল। তাহলে এখন দেখি N2-র মানটা বের করে দেখি। এখানেও সুতোর টানের মান 25G হবে, আর এখানে ইকুয়েশানটা হচ্ছে T প্লাস N2
ইকুয়ালস টু 50G। তাহলে আমার N2 সমান হয়ে গেল 50G মাইনাস টি, তার মানে টি এর মান কত 25, তার মানে 25G হলো, তার মানে 250 নিউটন। সুতরাং একটা কুপিকল ব্যবহার করে কিন্তু এই পাটাতনটার ওপর দাঁড়িয়ে 50 কেজি লোক সে 25 কেজি ভরের বস্তুকে কিন্তু উপরে তুলতে সক্ষম হবে, কারণ সেক্ষেত্রে তার লম্ব প্রতিক্রিয়ার মান সে মাত্র এই মেঝের ওপর বল প্রয়োগ করছে 250, সে সর্বোচ্চ সহ্য করতে পারে 700, বাট এখানে সহ্য করতে পারে 700, সে দিয়ে ফেলেছে কত, যদি ডাইরেক্ট ওপরে তোলে তাহলে 750। খুব ইন্টারেস্টিং প্রবলেম, এনসিইআরটির এটা প্রবলেম, একটু ভালো করে খেয়াল করবে যে কিভাবে আমরা কুপিকলকে কাজে লাগিয়ে বলের অভিমুখ পরিবর্তন করছি এবং এই স্পেশাল কন্ডিশনটা কী করে সম্ভব হচ্ছে। তাহলে আমার 3-এর প্রবলেমটা হলো। এবার 4-এর প্রবলেমটা, 4-এর ছবিটা নিশ্চয়ই দেখতে পেয়েছ, 4-এর ছবিটা নিশ্চয়ই দেখতে পেয়েছ। আমি এখানে ফ্রি বডি ডায়াগ্রাম করছি, একবার লোকটার ফ্রি বডি ডায়াগ্রাম করব, একবার এই পাটাতনের ফ্রি বডি ডায়াগ্রাম করব, আর একবার আমরা করব কি লোকটা সমেত সিস্টেমটার ফ্রি বডি ডায়াগ্রাম। বুঝতে পেরেছ? দেখো, আমি ধরলাম লোকটা নিচের দিকে এফ বল প্রয়োগ করছে, লোকটা নিচের দিকে কি করছে না এফ বল প্রয়োগ করছে, তাহলে লোকটার উপরের দিকে ক্রিয়াশীল বলের মান তাহলে কত হবে এফ। তার মানে লোকটার যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা টানি, লোকটা নিচের দিকে কত বল দিচ্ছে, এফ বল দিচ্ছে, এফ বল দিয়ে টানছে, তাহলে লোকটার উপর প্রযুক্ত বলের মান কত হবে এফ। তাহলে লোকটার ফ্রি বডি ডায়াগ্রামটা একটু টানি, তাহলে লোকটার ফ্রি বডি ডায়াগ্রামটা একটু আলাদা করি, এটা অনেকগুলো পুলি আছে তো একটু আলাদা করি, ভালো লাগবে তোমাদের। তাহলে লোকটার উপর এফ বল কাজ করছে উপরের দিকে, এফ লম্ব প্রতিক্রিয়া কাজ করছে এন উপরের দিকে, এবং লোকটার যে ওজন, লোকটার ভর কত না ক্যাপিটাল এম ভরের একটা ব্লক এরকম একটা সিস্টেম করা আছে, সে একটা স্মল এম ভরের ব্লককে এরকম পাটাতনের ওপরে এরকম একটা সিস্টেম করে সে সাম্য অবস্থায় আছে। আমার কোশ্চেনটা হচ্ছে যে লোকটাকে কত বল প্রয়োগ করলে এই ঘটনাটা ঘটানো সম্ভব হবে, মানে এফের মান কত হলে এই সংস্থাটা সাম্য অবস্থায় থাকবে। অর্থাৎ এটা নিউটনের প্রথম গতিসূত্র, নেট ফোর্স ইকুয়ালস টু 0, এটা সাম্য অবস্থার কন্ডিশন, এখানে কোনো অ্যাক্সেলারেশন থাকবে না, এটা সাম্য অবস্থা। এখানে ফ্রি বডি ডায়াগ্রাম করব, বিপরীতমুখী বলগুলোকে সিম্পলি সমান করলেই হবে। দেখো, তাহলে লোকটা আমি ধরলাম পাটাতনের উপর এন বল দিচ্ছে, তাহলে লোকটা প্রতিক্রিয়া হিসাবে ক্যাপিটাল এন ফিরে পাচ্ছে, লোকটার ওজন কাজ করছে কোন দিকে, নিচের দিকে। এটা হচ্ছে লোকটার ক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রাম। এইবার লোকটা বাদ দিয়ে পুরো সিস্টেমটার ফ্রি বডি ডায়াগ্রামটা একবার করব, বুঝতে পেরেছ? তাহলে এখানে ও নিচের দিকে কত বল দিয়ে টেনেছে, এফ বল দিয়ে টেনেছে, এদিকে যদি এফ বল দিয়ে টানে তাহলে এইখানেও তাহলে ও এফ বল দিয়ে টানবে, তার মানে এখানে ক্রিয়াশীল বল, এর ওপর ক্রিয়াশীল বলের মান, উপরের দিকে ক্রিয়াশীল বলের মান কত হবে না 2F। বুঝতে পেরেছ? ওটা হয়ে যাবে কত না 2F। এইবার ছবিটা টানি, এটা ডাইরেক্ট করা যায় ফ্রি বডি ডায়াগ্রাম, কিন্তু যেহেতু আমরা শিখছি নতুন, তাই আমি একটু ফ্রি বডি ডায়াগ্রামটা টানার চেষ্টা করছি। এটা এখানে আটকানো আছে, আর একটা পুলি দিয়ে আটকানো আছে এই একটা ব্লক, তাহলে এর ওজন কাজ করছে mg কাজ করছে নিচের দিকে, ঠিক আছে? কি কোনো সমস্যা নেই? দেখো, এখানে যদি আমরা টি ধরি, টানটা যদি এর উপর ঊর্ধ্বমুখী টানটা যদি টি হয়,
তাহলে এই পুরো সুতোতে টান কত হবে টি, তার মানে এখানে ঊর্ধ্বমুখী টান হবে টি। এটা যদি টি হয়, এটা যদি টি হয়, এখানে কত হবে 2t। এটা যদি 2t হয়, এটা কত হবে 2t। এটা যদি 2t হয়, তাহলে এটার উপর উপরের দিকে কত হবে 4t। 40। তাহলে এটা যদি 40 হয়, তাহলে এফ সমান তাহলে কত হবে 40, কারণ এই পুরোটাই 40 কাজ করবে, তাই না? তাহলে এক্ষেত্রে আমার টি সমান কত এমজি, টি সমান কত এমজি। তাহলে এখানে হয়ে গেল কত না টি সমান হয়ে গেল এমজি। তাহলে প্রযুক্ত বল ফ্রি বডি ডায়াগ্রাম আমি করেছি, দরকার নেই। তাহলে এই এফ সমান তাহলে কত হচ্ছে 40, তার মানে প্রযুক্ত বলের মান হয়ে গেল কত না 40। কেন হলো বুঝতে পেরেছো নিশ্চয়ই, যেহেতু সাম্যাবস্থায় আছে তাহলে বিপরীতমুখী বলগুলো পরস্পর সমান হবে। তাহলে এমজি আর টি পরস্পর সমান, তাহলে পুরো সুতোতে টি, তাহলে এটা যদি টি, এটা তাহলে কত হবে 2t, তাহলে এই পুরো সুতোতে হবে 2t, তাহলে এই পুরো সুতোতে হবে 40, এটা হবে প্রযুক্ত বল। তাহলে এফ সমান 40। আবার তুমি এই কন্ডিশন থেকে বের করেছো টি সমান এমজি, তার মানে কত হবে প্রযুক্ত বলের মান কত হবে 4 mg। প্রযুক্ত বলের মান কত হবে 4 mg। যদি আমরা এইভাবে একটা সংস্থা তৈরি করি, তাহলে ওই লোকটাকে ওই দড়িতে যদি 4 mg বল সে প্রয়োগ করতে সক্ষম হয়, তাহলে এই 3টে পুলি সমেত ব্লক, পাটাতন, লোক সবাই সাম্যাবস্থায় থাকবে। কে ক্লিয়ার হয়েছে? চলো, তাহলে এটা হয়ে গেল কত, নিশ্চয়ই আরেকবার বলে দিচ্ছি, এখানে তার ওজন এমজি, তাহলে এখানে পুরোটা টান হবে এমজি, এখানে হবে 2t, কারণ এইটি তাহলে 2t। সাম্যাবস্থায় আছে, বিপরীতমুখী বলগুলো পরস্পর সমান হবে, কারণ পুলিগুলোকে ভরহীন ধরা হয়েছে। এখানে সব ভরহীন পুলি, সব আইডিয়াল কেস, বাস্তবে এরকম হবে না, বাট আমাদেরকে ধরে নিয়ে কাজ করতে হবে। তাহলে 2t হবে, তাহলে এটা পুরো 2t, তাহলে এটা কত হবে 40, তাহলে এটা কত হবে টি সমান এফ সমান হয়ে যাবে আমার 40 আর টি সমান এমজি, তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাবে কত না 4 mg। ওকে, চলো এরপরে 5-এর দাগেরটা। 5-এর দাগের নিউমেরিক্যালটা কি বলছে দেখো, বলছে m1 এর মান কত হলে, m1 এর মান কত হলে, দুর্ধর্ষ। তাহলে চলো ছবিটা আরেকবার আঁকি। এখানে m1 এর মান কত হলে এই 8 কেজি ব্লকটা স্থির থাকবে। কোশ্চেনটা হচ্ছে, আমি তো ছবিটা ওখানে এঁকে রেখেছি, কোশ্চেনটা এইটার কোশ্চেন বুঝতে পেরেছো, যে লোকটা কত বল প্রয়োগ করলে এই ব্লকটা স্থির থাকবে। আর এটা তো বোঝা গেছে, এটা বোঝা গেছে। এবার এটার ক্ষেত্রে কি বললাম, যে m1 এর মান কত হলে এই 8 কেজি ব্লকটার কোনো গতি থাকবে না, 8 কেজি ব্লকটা ওখানেই থাকবে। তার মানে ও ওখানে থাকা মানে এও ফিক্সড থাকা, তার মানে এদের ত্বরণ থাকতে পারে কিন্তু এর কোনো ত্বরণ থাকবে না। তাহলে অঙ্কটা আমরা ভাববো কী করে, তাহলে এই 8 কেজির জন্য এখানে যে সুতোর টান হবে, সেই সুতোর টানটা দুভাগে ভাগ হয়ে যাবে। তাহলে ওই টানের জন্য তাহলে এদের দুজনের যে ত্বরণ সৃষ্টি হবে, তাহলে এর কতটা ত্বরণ হবে বের করে নেব, সেই ত্বরণের রাশিমালা থেকে এর ভরটা বের করব। এই ব্লকটা স্থির আছে, তার মানে এর ওপর ক্রিয়াশীল বিপরীতমুখী বলগুলো পরস্পর সমান, তাই না? ছবিটা টানলে আমরা আস্তে আস্তে ভাবতে পারবো ঠিক। তাহলে একটু বড় করে টানছি। এইটার ওপর এটা স্থির আছে, স্থির আছে মানে কি না এর ওজন কত না 8g, এর ওপর টান কাজ করছে উপরের দিকে, তার মানে পরস্পর সমান। এইবার এইখান থেকে আরেকটা পুলি আছে, তাহলে এই পুলিটার এই দিকে প্রযুক্ত বলের মান m2 সমান 5 কেজি, m2 সমান 5 কেজি। আর m1টা আমাকে ক্যালকুলেশন করতে হবে যে m1 এর মানটা কত, মানে m1 এর মান কত হলে
8 কেজি ব্লকটা স্থির থাকবে, এটা হচ্ছে আমার কোশ্চেন। M1 এর মান কত হলে 8 কেজি ব্লকটি স্থির থাকবে? স্থির থাকবে। কোশ্চেনটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে M1 এর মানটা এইটার ভর কত চাপালে এটা স্থির থাকবে। তাহলে একটা জিনিস বলো, তাহলে এখানে আমার টান যদি টি হয় তাহলে এখানে টান কত হবে না টি। এখানে যদি টান টি হয় তাহলে এখানে টানটা কি হবে, তার অর্ধেক। তার মানে এখানে আমার টানটা হয়ে যাবে T/2 এবং এটার ওপর টানটা হয়ে যাবে কত না T/2। এটার ক্ষেত্রে আমার ওজন হবে কত বন্ধু 5G, আর এটার ক্ষেত্রে ওজন কত না M1G। ব্যাস, আমি ধরলাম এ নিচের দিকে নামছে, এ ত্বরণ নিয়ে, আর এ ত্বরণ নিয়ে ওপর দিকে উঠছে। এটা নাও হতে পারতো, যদি আমি ধরেও নিই ভুল হয় তখন ওটা এর মানটা নেগেটিভ এসে যাবে, তখন বলবে ত্বরণটা উল্টো দিকে হবে। ভয় পাওয়ার কিছু নেই, ইকুয়েশনের মহত্ব হচ্ছে এই জায়গায়। তোমরা যদি ইকুয়েশনটা যদি ঠিক ধরো, চিহ্নগুলোকে ঠিক ধরো, তার মান একই আসবে, অভিমুখের জন্য প্লাস মাইনাস আসতে পারে, আর কিছু না। সুতরাং তাহলে আমার এই ইকুয়েশন থেকে আমি এর ত্বরণটা পেয়ে যাব। তাহলে এই ত্বরণটাকে আমি এখানে অ্যাপ্লাই করলেই আমি এই মাসটা পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে এখন বাবা সুতোর টান হলো কত না টি সমান এমজি। টি সমান এমজি, তার মানে এখানে আমার টান করছে কত 4G। তাহলে ইকুয়েশন অফ মোশন 5 কেজি ব্লকের জন্য কি হবে, 5 কেজি ব্লকের ক্ষেত্রে কি হবে 5G - T/2 = 5A। তাহলে T/2, টি এর মান 8G মানে 4G, এটা 4G হবে। তার মানে 5G - 4G = 5A। তাহলে A = G/5। এবার A যদি G/5 হয় তাহলে এখানে এবার বসিয়ে দাও। তাহলে M1 ব্লকের ক্ষেত্রে M1 ব্লকের ক্ষেত্রে এটা উপর দিকে ত্বরণ হচ্ছে, তার মানে T/2 - M1G = M1 × A, যেখানে A এর মান G/5 বসাও। এবার দেখি, তাহলে এটা আমার হয়ে যাচ্ছে, এটা এদিকে চলে গেল M1 × G + A সমান T/2। T/2 মানে কত হবে 4G, T/2 মানে কত 4G, T সমান 8G। তাহলে M1 এর মান হয়ে গেল 4G + G + G/5। ত্বরণের মানটা কত G/5। G/5 যদি করো, এটা ক্যালকুলেশন করলে হবে 5, 6, 20/6। GG কেটে যাবে, 20/6 মানে 10/3। সুতরাং M1 এর মানটা হবে কত না 10/3 কেজি। দিস ইজ ইউর অ্যান্সার। M1 এর মানটা হয়ে যাবে কত না 10/3। কি বোঝা গেল? তাহলে দেখো, আমি আরেকবার বলছি, আমার কোশ্চেনটা হচ্ছে এই সিস্টেমটার ক্ষেত্রে M1 এর মান কত হলে এই
8 কেজি ভরের ব্লকটা সাম্যাবস্থায় থাকবে। তাহলে যেহেতু সাম্যাবস্থায় আছে সেখান থেকে সুতোর টান বের করলাম, এখানে সুতোর টান যা হবে এখানে তার বিপরীতমুখী মানে অর্ধেক হবে, যেহেতু এর কোনো গতি হয়নি তাই এই টানটা সমান 2 ভাগে ভাগ হয়ে যাবে। দিয়ে আমি এর অ্যাক্সেলারেশনটা বের করেছি এবং সেই অ্যাক্সেলারেশনটা এখানে রেখেছি, কারণ যেহেতু এটা একটা অপসার্য সুতো, এর যা ত্বরণ হবে এরও ত্বরণ কী হবে, একই হবে। সেখান থেকে আমরা মানটা বের করে নিলাম। এবার 5-এরটা হলো, এবার 6-এর প্রবলেমটা। ছয়ের প্রবলেমটা দেখো কি আছে। 6-এর প্রবলেমটা বলছে একটা অনুভূমিক তলের ওপর একটা খুব ভারী বস্তু আছে, সেই ভারী বস্তুটা ওজন 999 কেজি। এটা M1 ব্লকের ওজন 999 কেজি। আর M2 ব্লক সে খুব হালকা, M2 ব্লক খুব হালকা। তোমার কি মনে হয় এই মাত্র 1 কেজি ব্লকটা 999 কেজি ব্লকটাকে টেনে নিয়ে আসতে পারবে, সক্ষম? কি ভাবছো? হবে না, তাই তো? হবে, কারণ তুমি যেটাতে হবে না ভাবছো সেটা হচ্ছে ঘর্ষণযুক্ত নততল। ঘর্ষণযুক্ত যদি অনুভূমিক তল হয়, এখানে বলা আছে ঘর্ষণের কোনো অস্তিত্বই নেই। সুতরাং এটা যতই ভারী হোক না কেন, এটা যতই হালকা হোক না কেন, ত্বরণ তো সৃষ্টি হবে। ত্বরণের মান খুব কম হতে পারে, কিন্তু হবে। বুঝতে পেরেছ? কারণ এটা যে মসৃণ, এখানে কোনো বাধাজনিত বল নেই। যে যতইটুকু টান হোক না কেন সেই টানের জন্যই ত্বরণ সৃষ্টি হবে। হ্যাঁ, টানের মানটা খুব কম, এর ভর অনেক বেশি, ত্বরণটা খুব কম হবে, আমরা ক্যালকুলেশন করব, কিন্তু ত্বরণ হবে বন্ধু। ওকে, তাহলে এখানে তার ওজন কাজ করছে জি, এদিকে টান কাজ করছে টি, এদিকে টান কাজ করছে কত না টি। আর এর যে ওজন কাজ করছে 999 জি, এটাতে উলম্ব দিকে তো কোনো কেস নেই, তার মানে আমরা বলতে পারি এন সমান 999 জি। তোমাদের মনে হচ্ছে যে এই এনটা তাহলে রেখেই বা লাভ কি? ফ্রি বডি ডায়াগ্রামে দিয়েই কি লাভ? এনটা ভূমিকা পালন করবে ঘর্ষণের সময়, কারণ ঘর্ষণ বল স্পর্শতল দুটোর ক্ষেত্রে লম্ব প্রতিক্রিয়া বলের সমানুপাতিক, তখনই মজা আসবে। সুতরাং এখন এটা সাম্যাবস্থার শর্ত, এন সমান 999 জি। তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম দেখো, আমি আর আগের মতো করেই করছি। তাহলে অনুভূমিক দিকে তো কোনো বল কাজ করছে না, শুধু একটাই বল কাজ করছে, কোনো ঘর্ষণ বল নেই। তুমি ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে করো, কনফিউশন হবে, সেটা করার পর আমি করছি। ধরো এর ত্বরণ সৃষ্টি হয়েছে এ, আর এদিকে ত্বরণ সৃষ্টি হয়েছে এ। তাহলে এর ইকুয়েশনটা কত হবে? জি মাইনাস টি সমান এ, আর এখানে হয়ে যাবে টি সমান 999 এ। যোগ করো, টিটা কেটে যাবে, তার মানে জি সমান, মানে অ্যাকচুয়ালি এটাই তো প্রযুক্ত বল, পুরো সিস্টেমটাকে তো এই বলটাই তো গতির সৃষ্টি করছে, কারণ টিটি তো কেটে গেল, এটা তো অ্যাকশন রিয়াকশন টাইপ ফোর্স। সুতরাং এটা হয়ে গেল কত না 1000 এর সঙ্গে সমান, অতএব এ সমান জি বাই 1000। তাহলে ত্বরণের মানটা খুব কম, কিন্তু ত্বরণ থাকবে। বুঝতে পেরেছ? এটা হয়ে গেল ত্বরণের মান। যদি জি এর জায়গায় মান বসাও, একটা মান পেয়ে যাবে। সুতোর টান তাহলে কত হবে? টানটা এখানে বসিয়ে দেবে, তাহলে টান সমান হয়ে গেল কত না এর ভর গুণিত এর ত্বরণ, মানে 999 এ, তার মানে 999 বাই 1000 জি। এটা হয়ে গেল ত্বরণের মান, এটা হয়ে গেল টানের মান। কে বোঝা গেল? কারণ এই টানের জন্যই তো এর অনুভূমিক দিকে ত্বরণ সৃষ্টি হয়েছে। লম্ব দিকের বল তো পরস্পরকে প্রতিমিত করেছে, উলম্ব দিকে তো তাদের কোনো গতি নেই, সেখানে কোনো ত্বরণ নেই, সুতরাং তারা উলম্ব দিকে সাপেক্ষে সাম্যাবস্থায় আছে। সুতরাং সেই জন্যই আমরা লিখেছি এখানে
লম্ব প্রতিক্রিয়া সমান 999g। তাহলে অনুভূমিক দিকে তার যে গতির সৃষ্টি করেছে শুধুমাত্র এই সুতোর টানটাই গতির সৃষ্টি করেছে। সো টি ইকুয়ালস টু হয়ে গেল ma, এটাই তো নেট ফোর্স হরাইজন্টাল ডাইরেকশানে অনুভূমিক দিকে, সুতরাং 999 এর মানটা এখান থেকে বের করে বসিয়ে দিয়েছি। তাহলে এর ইকুয়েশন অফ মোশন জি মাইনাস টি সমান এম এ, আর এখানে টি সমান এটা যোগ করে দিয়েছি, টি টি ক্যান্সেলেশন হয়ে গেছে। তাহলে 1000 এ সমান জি, তাহলে এ সমান জি বাই 1000। তাহলে এই হয়ে গেল এই বিশেষ অবস্থায় ব্লক দুটির ত্বরণের মান এবং সুতোর টান। একই রকমভাবে তোমরা করতে পারবে। আচ্ছা, আমি 7-এর একটা অঙ্ক দিয়েছি। 7-এর যে অঙ্কটা, এটার একটু ফ্রি বডি ডায়াগ্রামটা ভালো করে করছি, তোমরা ক্যালকুলেশনটা নিজেরা করবে। ফ্রি বডি ডায়াগ্রামটা আমি একটু টানবো 7-এরটা। তাহলে এখানে 1 কেজি বস্তু আছে, তার মানে এখানে ওজন হচ্ছে 1g। 1টা আমি বোকা বোকার মতো লিখছি ঠিক, বাট তোমাদের ধারণাটাকে বোঝানোর জন্যই কিন্তু 1g লিখছি, মানে তোমাদের শুধু ত্বরণ বলে মনে হবে। 1g বোঝাচ্ছে কি, ভর গুণিত ত্বরণ, ঠিক আছে? তাহলে 1g, এদিকে সুতোর টান, এই ব্লকটার ওপর এদিকে সুতোর টান যদি টি হয়, T1 ধরো, তার এখানেও টান কাজ করবে কত, T1, কারণ এটা একটা সুতো, তাহলে এখানে যা টান হবে এখানেও টান হবে। এইবার এর ভর কত দেওয়া আছে, 2, তাহলে এদিকে কাজ করবে 2g cos 30 ডিগ্রি। একই কোশ্চেন, প্রতিটা সুতোর টান এবং সংস্থার ত্বরণ। এদিকে কাজ করবে 2g cos 30 ডিগ্রি। এদিকে লম্ব বল কাজ করছে, একটার জন্য N1, আর এই দিকে কাজ করছে 2g sin 30 ডিগ্রি। আর একটা ব্লক আছে, এটা তার ওজনের উপাংশ দিকে কাজ করছে, এটার জন্য টান কাজ করবে, T2 কাজ করবে নিচের দিকে, আর এর ওপর টানটা কাজ করবে কোন দিকে, ওপরের দিকে, T2। এর উপাংশ হবে 3g cos 30 ডিগ্রি আর 3g sin 30 ডিগ্রি। তাহলে এবার ফ্রি বডি ডায়াগ্রাম করবে। নিশ্চয়ই এদিকে ভারী আছে, এদিকেই ত্বরণটা লাগিয়ে দাও, তাহলে এ ত্বরণ নিয়ে ওপরের দিকে উঠবে। তাহলে এর ক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রাম থেকে ইকুয়েশনটা কি লিখতে পারি, T1 মাইনাস জি সমান এ। এটা কার জন্য, 1 কেজির জন্য, 1 কেজি। তাহলে এখানে কে ছিল না, 2 কেজি। এটা 2 কেজি ছিল, এটা 3 কেজি ছিল। এটা 2 কেজি ব্লক, এটা 3 কেজি ব্লক। তাহলে 2 কেজি ব্লকের ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশনটা তাহলে কী হবে, নিচের দিকে ত্বরণ আছে মানে ওই দিকের বলটা বড় হবে। তাহলে আমার 2 কেজির ক্ষেত্রে ইকুয়েশনটা লিখতে পারি, 2 কেজির ক্ষেত্রে ইকুয়েশনটা নিচের দিকে কাজ করছে T2 প্লাস 2g sin 30 ডিগ্রি, ওপরের দিকে মাইনাস T1, নেট ফোর্স হলো। নিচের দিকে ফোর্স, ত্বরণের অভিমুখে দুটো ফোর্স কাজ করছে, একটা ওজনজনিত সাইন উপাংশ প্লাস সুতোর টান, আর বিপরীত দিকে কাজ করছে T1। তাহলে নেট ফোর্স মানে এই দিকে দুটো ফোর্স যোগ হয়েছে, বীজগাণিতিক যোগফল, এটা বিপরীত দিকে মানে মাইনাস হয়েছে। নেট ফোর্স ইকালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মানে 2a, 2 নম্বর। আর 3 কেজির জন্য তাহলে কত হবে, 3 কেজির জন্য ইকুয়েশন মোশনটা কী হবে, তাহলে 3g sin 30 ডিগ্রি মাইনাস উল্টো দিকে একটাই বল কাজ করছে, সুতোর টান T2, আর কেউ নেই, কারণ এর ওজন তো এদিকে কাজ করছে, এর সুতোর টান কাজ করছে বাইরের দিকে। তাহলে
এই নততল বরাবর গতি সৃষ্টি করার জন্য নেট ফোর্স তাহলে কত হবে 3g sin 30 ডিগ্রি মাইনাস t2 সমান 3a, 3 নম্বর ইকুয়েশন। আর উলম্ব দিকের ক্ষেত্রে তো কোনো গতি নেই, ওটাকে আর লিখেই বা কী হবে, মানে উলম্ব দিকের ক্ষেত্রে আমরা n1 সমান লিখতে পারি 2g cos 30 ডিগ্রি, আর n2-র মানটা লিখতে পারি 3g cos 30 ডিগ্রি। এটা পরস্পর সমান। এগুলো হিসাব হবে কখন, যখন ঘর্ষণ বল আসবে তখনই ওগুলো কাউন্ট হয়ে যাবে। ওগুলো এখন সাম্য অবস্থা আছে, ব্যাস ওইটুকুই। তাহলে এই তিনটে ইকুয়েশান সলভ করলে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা খুব সহজেই T1 এবং T2-র মান আমরা ক্যালকুলেশন করতে পারবো। যদি আমরা যোগ করে দিই, যদি সিম্পলি যোগ করে দিই, T2 কেটে যাবে, T1 কেটে যাবে, তাহলে এই দুটো যোগ হবে, এটা বিয়োগ হবে, দিলেই আমি ত্বরণটা পেয়ে যাব। ত্বরণটা পেয়ে গেলে এবার সেখান থেকে সুতোর টান বের করতে আর কোনো সমস্যা হবে না, ক্যালকুলেশনটা নিজেরা করবে। ফ্রি বডি ডায়াগ্রাম আমরা করে দিয়েছি। চলো নেক্সট প্রবলেম। নিজেরা কিন্তু করতে হবে, শুধু দেখলে হবে না, বসে বসে খাতায় করতে হবে, নিজেকেই করতে হবে। পৃথিবীতে এমন কেউ নেই যে তোমাকে হেল্প করতে পারে, তোমাকে নিজেকেই করতে হবে। তাহলে এবার 8-এর প্রবলেমটা একটুখানি দেখো। আটের প্রবলেমটা একটা কপিকল নিজেই একটা ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে। একটা কপিকল নিজেই একটা ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে। এবার বলেছে এই কপিকলটা ত্বরণ নিয়ে নিচে উঠছে কেন, না একটা লিফটের ভেতরে রাখা আছে। সেই লিফটটা যদি ত্বরণ নিয়ে উঠে তাহলে কপিকলও ত্বরণ নিয়ে উঠবে। আগের ক্ষেত্রে কী ছিল, কপিকলগুলো সব ফিক্সড ছিল, এবার কপিকল নিজে উঠছে কারণ এর ত্বরণ আছে। এইবার বলেছে এই লিফটের সাপেক্ষে এদের ত্বরণের মান নির্ণয় করতে হবে। এদিকে m1 আর এদিকে m2। এই ব্লকটার ভর হচ্ছে m2, এই ব্লকটার ভর হচ্ছে m1। আমার কোশ্চেনটা হচ্ছে লিফট a0 ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে। লিফট a0 ত্বরণ নিয়ে ওপরে উঠছে। লিফট a0 ত্বরণ নিয়ে ওপরে উঠছে। তাহলে এখন কোশ্চেনটা হচ্ছে আমার লিফটের সাপেক্ষে বস্তু দুটির ত্বরণের মান কত হবে। কোশ্চেনটা হচ্ছে আমার লিফটের সাপেক্ষে বস্তু দুটির ত্বরণের মান। ওকে, তাহলে দেখো এখানে একটু ফ্রি বডি ডায়াগ্রামটা টানার চেষ্টা করি। আমি ধরলাম লিফটের সাপেক্ষে এ ত্বরণ নিয়ে ওপর দিকে উঠছে আর এ নামছে, এটাকে ভারী ধরে নিয়েছে আর কি। এখানের ওজন কাজ করছে কোন দিকে, নিচের দিকে, মানে m1g, এরও ওজন কাজ করছে m1g, m2g। কিন্তু মজার বিষয় আমরা পড়েছি অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে যদি কোনো বস্তু থাকে তাহলে ত্বরণের বিপরীতে, মানে নির্দেশতন্ত্রের ত্বরণের বিপরীতে বস্তু একটা বল অনুভব করে এবং সেই বলটাকে আমরা অলিক বল বলে থাকি। অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে কোনো বস্তু নির্দেশতন্ত্রের ত্বরণের বিপরীতে একটা বল অনুভব করে। সুতরাং এখানে আমি একটা অলিক বল আমাকে কাউন্ট করতে হবে। অলিক বলটা কি না m2 a0, এখানে অলিক বলটা হবে m1 a0। a0টা কি না নির্দেশতন্ত্রের ত্বরণ, কারণ এই নির্দেশতন্ত্রের সাপেক্ষে আমাকে ত্বরণ বের করতে বলেছে। ওকে, ব্যাস ফ্রি বডি ডায়াগ্রাম শেষ। এবার ইকুয়েশন অফ মোশন সেট করলেই হবে। তাহলে m2 এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, m2 এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, তাহলে নেট ফোর্স ইকুয়ালস টু, তাহলে এদিকে টানটা ধরে নাও, এদিকে আমার
টানটা কাজ করছে টি, এদিকে টানটা কাজ করছে টি। তাহলে M2 এর ক্ষেত্রে আমরা লিখতে পারি M2G প্লাস M2 ইন্টু A0 মাইনাস টি সমান M2 ইন্টু A। আর M1 এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? M1 এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? টান কাজ করছে উপরের দিকে, মাইনাস অফ, দুটো মাইনাস, M1G প্লাস M1 ইন্টু A0 সমান M1 যোগ করে দাও, টিটি বাদ হয়ে যাবে। তাই তো আমার যোগ করে দিলে আমাকে এখন বের করতে হবে সংস্থার ত্বরণের মানটাকে আমাকে বের করতে হবে। তাহলে দেখো, যদি আমি যোগ করে দিই তাহলে এই দুটো থেকে কমন নিয়ে নাও M2 কমন নিলে G প্লাস A0 মাইনাস এখান থেকে M1 কমন নিলে G প্লাস A0 সমান M1 প্লাস M2 ইন্টু A। তাহলে G প্লাস A যদি কমন নাও তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে A সমান M2 মাইনাস M1 বাই M2 প্লাস M1 ইন্টু G প্লাস A0। দিস ইজ ইউর অ্যান্সার। শুধু এখানে কি করেছি, অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাহায্যে আমাকে ত্বরণ বের করতে বলেছে, অর্থাৎ লিফট নিজেই ত্বরণ সহ গতিশীল, তার সাপেক্ষে ত্বরণ বের করতে বলেছে। তাই অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে থাকার জন্য এখানে আমরাকে এক্সট্রা বল হিসেব করতে হয়েছে অলিক বল। আমরা অলিক বলের ধারণা অলরেডি জানি, সুতরাং সেই অনুযায়ী তাহলে লিফটের সাপেক্ষে তার ত্বরণের মান হবে কত না M2 মাইনাস M1 বাই এটা। ওকে, এরপর আমরা 9 প্রবলেমটা করব। এরপরে অনেক ইন্টারেস্টিং প্রবলেম আছে, আমরা করব। স্প্রিং ফোর্স এখনও আমরা লাগাইনি, স্প্রিং ফোর্স লাগিয়ে কি হবে সেটা আমাকে পড়তে হবে, এরপরের ক্লাসে আমরা করব। ধরো 9টা আর 10টা দুটো একই রকম, একটা উলম্ব তলে একটা অনুভূমিক তলে, অনেকগুলো ব্লক পরপর আছে, একটা বল দেওয়া আছে। এটা তো তোমরা করতে পারবে অলরেডি, এতগুলো করার পর সমস্যা হবে না। ধরো এই ব্লকটার ওপর M1 ব্লক অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে একটা বল প্রয়োগ করছে, এটা হচ্ছে আমার F। তাহলে এই Fটা থাকবে না, F এর কম্পোনেন্ট কাজ করছে এদিকে F cos থিটা, এদিকে হচ্ছে F sin থিটা। এখানে ওজন কাজ করছে, ফ্রি বডি ডায়াগ্রাম, এগুলো দরকার নেই, ঘর্ষণ থাকলে দরকার হতো, তবুও টানছি তোমাদের ভালো লাগবে। তাহলে এর উপর টানটা কাজ করবে, T1টা কাজ করবে পেছনের দিকে, এই ব্লকটার ওপর ত্বরণ এইদিকে কাজ করছে, কোনো বস্তুর গতি হচ্ছে এইদিকে। তাহলে এখানে টানটা কাজ করবে এদিকে, এখানে আর একটা সুতো আছে, একটা ব্লক আছে, এটার ক্ষেত্রে টান T2 কাজ করবে পেছনের দিকে, এটার ক্ষেত্রে T2 কাজ করবে সামনের দিকে। এইদিকে ওজন M2G, এদিকে লম্ব বল, এদিকে M3G লম্ব বল। লম্ব বলগুলো তো একই হবে, সুতরাং এক্ষেত্রে
উলম্ব দিকের ক্ষেত্রে ইকুয়েশানটা হয়ে যাচ্ছে দেখো n1 প্লাস এফ সাইন থিটা সমান এটা। বস্তুটা অনুভূমিক দিকেই ত্বরণ আছে, উলম্ব দিকে ত্বরণ নেই। কখন এটা উলম্ব দিকে হবে? যদি এই মানটা যদি এর থেকে বেশি হয়, সেটা নয়, অনুভূমিক দিকেই শুধু ত্বরণ আছে। এ ওয়াই ইকালস টু 0, উলম্ব দিকে এর কোনো কম্পোনেন্ট নেই, এ ওয়াই ইকালস টু 0। তাহলে এর ক্ষেত্রে টান তো ক্রিয়া প্রতিক্রিয়াজনিত বল। যদি পুরো সিস্টেমটাকেই 3টে ব্লককে একটা সংস্থা বলে ধরে নিই, তাহলে তুমি বলো না এরা তো ক্রিয়া প্রতিক্রিয়া, ক্যান্সেল ইচ আদার। তাহলে নেট ফোর্স কোনটা? শুধু এইটা নেট ফোর্স। তাহলে এই এফ কস থিটার জন্য এ ত্বরণ পেয়েছে, এ ত্বরণ পেয়েছে, এ ত্বরণ পেয়েছে। যদি ফ্রি বডি ডায়াগ্রাম করো তাহলে ইন্ডিভিজুয়ালি বের করা যাবে, সেটা তোমরা করবে। তাহলে যদি আমি পুরোটাকে একটা সংস্থা বলে ধরে নিই, তাহলে আমার সংস্থার ত্বরণ হয়ে যাচ্ছে কত না, অনুভূমিক দিকে যে বলটা, এটাই আমার নেট ফোর্স। তার মানে এফ কস থিটা বাই সিস্টেমের টোটাল মাস, মানে m1 প্লাস m2 প্লাস m3। এইবার যদি বলে যে টি2র মান কত হবে, তাহলে টি2র মান হবে কত না, টি2 সমান এই ব্লকটার ভর ইন্টু এর ত্বরণ। কারণ এই পেছনের যে ব্লকটা সেটা শুধুমাত্র টি2 টানের জন্যই সৃষ্টি হয়েছে। তাহলে এই পেছনের ব্লকটার উপর যখন ইন্ডিভিজুয়াল ভাবছি, তখন তার উপর অনুভূমিক দিকে মোট বলের মান কত, টি2। তাহলে টি2 সমান তাহলে কত হবে না, m3 ইন্টু এ। তার মানে এর মানে এটা বসবে, তার মানে m3 ইন্টু এফ কস থিটা বাই m1 প্লাস m2 প্লাস m3। যদি আমাকে টি1 বের করতে হয়, তুমি এখান থেকেও বের করতে পারো, এখান থেকেও বের করতে পারো। টি1 এর মান যদি এটার সাহায্যে আমি বের করি, তাহলে এফ কস থিটা মাইনাস টি1 সমান m1 ইন্টু এ করলে হয়ে যাবে। মানে m1 ব্লকের ক্ষেত্রে যদি আমরা লাগাই, তখন এফ কস থিটা বিপরীত দিকে কাজ করছে কত, টি1। তাহলে এটা হচ্ছে নেট ফোর্স ইকালস টু বস্তুর ভর ইন্টু ত্বরণ। তাহলে এই রাশিমালা থেকে আমরা খুব ইজিলি টি1 এর মান, তাহলে টি1 সমান তাহলে কত হবে, এফ কস থিটা বাই m1 এ। আর এ এর মান কোনটা, এইটা বসিয়ে দিলেই আমি টি1 এর মান পেয়ে যাব। বা এখান থেকেও আমরা মান পেতে পারি ফ্রি বডি ডায়াগ্রামের সাহায্যে। এইখানে সুতোর টান, এখানে সুতোর টান, এবং সংস্থার ত্বরণটা পুরো সিস্টেমটাকে একটা ব্লক বলে ধরে নিচ্ছি, যেহেতু প্রত্যেকের ত্বরণ এক, তাই সেখানে ফ্রি বডি ডায়াগ্রাম করার কোনো বিশেষ প্রয়োজনীয়তা নেই। কি বোঝা গেল? একই রকমভাবে আমরা উলম্ব গতিটা, এটা তোমরা নিজেরা করবে, তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, এটা নিজেরা করবে। উলম্ব দিকের ক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রামটা করবে। এখানে টান অলরেডি কিছুটা আমি করে রেখেছি, শুধু এখানে এক্সট্রা যোগ করতে হবে কি না, এখানে আমার একটা ওজন কাজ করবে, এটা 7G কাজ করবে, এখানে একটা কাজ করবে 5G কাজ করবে, এখানে একটা কাজ করবে 3G কাজ করবে। দিলে এইখান থেকে এটা একটা ফ্রি বডি ডায়াগ্রাম হয়ে যাবে, দিলে এইখান থেকে এইটা একটা ফ্রি বডি ডায়াগ্রাম হয়ে যাবে, আর নিচেরটা একটা ফ্রি বডি ডায়াগ্রাম হয়ে যাবে। সুতরাং আমরা এই ফ্রি বডি ডায়াগ্রামগুলোর সাহায্যে এই প্রবলেমগুলো করলাম, তোমরা নিজেরা করবে, পরের ক্লাসে দেখা যাবে। ওকে, চলো টাটা।